একটা সাইডের মিড পয়েন্ট থেকে একটা লাইন এই থার্ড লাইনের প্যারালাল যাবে, তখন ওটা আরেকটা। আমি অঙ্কিত দে, আমি একজন ম্যাথামেটিক্সের টিচার। আশুতোষ কলেজ থেকে ম্যাথামেটিক্স অনার্স করেছি 2014-এ। শেষ 12 বছর ধরে ম্যাথামেটিক্স পড়াই এবং এই মুহূর্তে অন্যান্য জায়গা ছাড়াও ঠাকুরপুকুর সার্ভিস কোঅপারেটিভের আন্ডারে জেডএক্স একাডেমিতে আমি ম্যাথামেটিক্স টিচার হিসাবে আছি। আজকের এই ভিডিওটা জেডএক্স একাডেমির প্রোটোকল মেনেই করা হচ্ছে। আজকের ভিডিওয়ে আমার এটা প্রথম ভিডিও, সেজন্য আপনারা দেখতেই পাচ্ছেন অ্যারেঞ্জমেন্ট ভালো নেই এবং ভিডিও করার সময় অনেক খামতি থাকতেই পারে, সেগুলো ক্ষমা করে দেবেন। আজকে আমি প্রথম ভিডিওতে এটা বলতে চাই, ম্যাথামেটিক্স নিয়ে সমস্যা কীরকম হতে পারে, তার সমাধান কি, এবং কিছু সামসের অ্যাপ্রোচ কি হতে পারে। তো ম্যাথামেটিক্স এমন একটা সাবজেক্ট যার ইম্পর্টেন্স কতটা সেটা বলে আমার বা আপনার সময় নষ্ট করব না, কিন্তু দুশ্চিন্তার ব্যাপার হলো এই সাবজেক্ট অনেকের কাছে ভয়ের ব্যাপার। সেই ভয়ের কারণ থেকেই তাদের মধ্যে আসে চিন্তা সাবজেক্ট নিয়ে, সাবজেক্টে ইন্টারেস্ট পায় না, সব মিলিয়ে প্যারেন্টস স্টুডেন্টস সবার উপরেই প্রেশার। আর কিছু হোক না হোক বেশিরভাগ প্যারেন্টসেরই একই কথা, ম্যাথামেটিক্সে প্রবলেম। তার জন্য চাই ভালো টিউটার, অনেক ফিস দিয়ে তারা টিউটার রাখছেন। বাড়ি থেকে বেশ কিছু দূরে টিউশনস হলেও সেখানে যাচ্ছেন, যাওয়া আসায় সময় নষ্ট হোক তাতে কোনো অসুবিধা নেই। ম্যাথসটা শিখতে হবে, কিন্তু তারপরেও ম্যাথসটা শেখা হচ্ছে না অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না। এর কারণ কি তাহলে? সাবজেক্টের কোনো সমস্যা, নাকি স্টুডেন্টের কোনো সমস্যা, নাকি টিচারের কোনো সমস্যা? দেখুন, সাবজেক্টে তো সমস্যা একদমই না, স্টুডেন্টের সমস্যা হওয়ার কথা না। ভগবান যখন ব্রেন দিয়েছে তখন বুদ্ধি তো থাকবেই। কথাটা হচ্ছে সে গাইডেন্সটা কীরকম পাচ্ছে। হ্যাঁ, কিছু টিচার্স আছে, কিছু স্টুডেন্টস আছে, তাদের ইনবর্ন ট্যালেন্ট, তারা দেখলেই বুঝতে পারে কী সামস হতে পারে, তারা ভাবতে পারে, জানতে পারে, এটা ইনবর্ন। কিন্তু এরকম তো বেশি স্টুডেন্টস নেই, ম্যাক্সিমামই অ্যাভারেজ স্টুডেন্টস। তাদেরকে ম্যাথসের অ্যাপ্রোচটা কি হওয়া উচিত, ভাবতে শিখতে হবে, ভাবাতে শিখতে হবে। আর এই কাজ করবে টিউটাররা, ঠিক করে ভাবাতে শেখা। একটা অঙ্ক করার সময় কি অবজার্ভ করতে হয়, কি রাস্তায় যেতে হয় সেটা বোঝানো, নাকি এমন যে এটার পর এটা করবে, ওটার পর ওটা করবে, শেষ। বুঝতে হয় যে আমি এইটা বার করব, কেন বার করব, ওইটার কারণে, ওইটা বার করব, কেন বার করব, সেইটার কারণে, এইভাবে করতে হয়। তো এইভাবে করলে কিছুটা সমস্যা মিটতে পারে আমার মতে। তো আজকে সেই নিয়েই 2-3টে অঙ্ক করব। সেই 2-3টে অঙ্কর মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করব যে অ্যাপ্রোচটা কীরকম হওয়া উচিত। সবই কিন্তু আমার মতে, আরও অন্যান্য টিচার আছে, তাদের অন্য অন্য অ্যাপ্রোচ আছে, আমারও একটা অ্যাপ্রোচ আছে। দেখুন, প্রথমে একটা নর্মাল এক্সাম্পল, আমার কাছে একটা পয়েন্ট আছে এ, আমার কাছে একটা পয়েন্ট আছে বি। তো আমি যাব এ থেকে বিতে, যাব। এখন দেখুন, এ থেকে বিতে যাওয়ার জন্য বিতে একদম
ফাইনালি পৌঁছানোর জন্য আমাকে এই পয়েন্টটা রিচ করতে হবে, এই পয়েন্টটা রিচ করতে গেলে আমাকে এই পয়েন্টটা রিচ করতে হবে, এই পয়েন্টটা রিচ করতে গেলে এই পয়েন্টটা রিচ করতে হবে, অ্যান্ড দেন এই পয়েন্টটা ফাইনালি এই থেকে তো স্টার্টই হচ্ছে। ম্যাথামেটিক্সের বেশিরভাগ সাম, সব সামস না, কিছু কিছু এমন সামস আছে যাদের একটা পার্টিকুলার একটা ওয়ে আছে, সেইভাবেই করতে হবে, না হলে হবে না, এরকম কিছু ব্যাপার আছে। কিন্তু ম্যাক্সিমাম সামসে এইভাবেই হয়। আনসার অবধি পৌঁছানোর জন্য আমাকে একটা পয়েন্টে পৌঁছাতে হবে, সেই পয়েন্টে পৌঁছানোর জন্য আরেকটা পয়েন্টে পৌঁছাতে হবে, সেই পয়েন্টে পৌঁছানোর জন্য আরেকটা, নাহলে এইভাবে চলতে থাকে। তো মাঝে মাঝে একটুখানি পিছন দিক থেকে মানে আসতে হয় আর কি, তাহলে বোঝা যায় যে কী বার করতে চাই, কী করতে চাই নাহলে। তো এরকমই একটা সামস যদি আমি করি, সামটা হচ্ছে স্টুডেন্টসদের সমস্যার জায়গা তো বেশিরভাগ ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স হতো ট্রিগোনোমেট্রি, জিওমেট্রি। তো আমি জিওমেট্রির একটা সাম করছি। একটা সাম এরকম আছে যে এবিসিডি একটা প্যারালোগ্রাম আছে, অ্যান্ড ই হলো ডিসির মিড পয়েন্ট। অ্যান্ড ই বিকে আমি জয়েন করলাম। এখন ইবির প্যারালাল একটা লাইন আমি আঁকলাম, যেটা বিসি এক্সটেন্ডেডকে জি পয়েন্টে মিট করলো। এই দুটো প্যারালাল, আর এই পয়েন্টটা এফ। তাহলে আমাকে প্রুফ করতে হবে AD equals to half GC। তাহলে আমাকে কি কি প্রোভাইডেড আছে? আমাকে প্রোভাইডেড আছে ABCD is a parallelogram, ABCD একটা প্যারালোগ্রাম। আর প্রোভাইডেড আছে E is the midpoint of DC, and also given that DG parallel to EB or BE is drawn। এইগুলো প্রোভাইডেড আছে। আর এইটা হচ্ছে আমার রিকোয়ার্ড টু প্রুভ RTP, এটা আমাকে প্রুভ করতে হবে। এবারে সামটা ভাববো কি করে আমি। এটা আমার গিভেন, এটা আমাকে প্রুভ করতে হবে, রাইটার আছে একটা। তো ভাবতে এইভাবেই হবে। এখন এডি কে হাফ জিসি দেখাতে বলেছে, এডি কে হাফ জিসি দেখাতে বলেছে, জিসির হাফ। এবার প্রুফে আমি করছি, যেহেতু এটা একটা প্যারালিলোগ্রাম, সেই কারণে এডির সাথে বিসি ইকুয়াল তো হবেই।
এডির সাথে বিসি তো ইকুয়াল হবেই। এবার এডিকে যদি হাফ জিসি দেখাতে হয় তার মানে আমাকে নিশ্চয়ই বিসির সাথে বিজিকে ইকুয়াল দেখাতে হবে। বিসির সাথে বিজিকে আমার ইকুয়াল দেখাতেই হবে। বিসির সাথে বিজিকে ইকুয়াল দেখানো মানে বিকে আমার জিসির মিড পয়েন্ট দেখাতে হবে। বিসির সাথে বিজি ইকুয়াল মানে বিকে আমার মিড পয়েন্ট দেখাতে হবে। মিড পয়েন্ট দেখালে আমি তখন বলতেই পারি যে বিসি ইকুয়ালস টু হাফ জিসি, বলতে পারি যে বিসি ইকুয়ালস টু হাফ জিসি, এটা বলতে পারি বিসি ইকুয়ালস টু হাফ জিসি। এবার দেখতেই তো পাচ্ছি যে বিসির সাথে এডি ইকুয়াল, তাহলে বিসির জায়গায় এডি বসিয়ে দিলেই, বিসির জায়গায় তখন এডি বসিয়ে দিলেই এডি ইকুয়ালস টু হাফ জিসি হয়ে যাবে, প্রুফটা চলে আসবে। তাহলে আমার মেন প্রবলেমটা হচ্ছে এই বিটাকে মিড পয়েন্ট দেখানো, এটাই হচ্ছে আমার মেন ব্যাপার, বিটাকে মিড পয়েন্ট দেখানো। তাহলে বিটাকে কি করে মিড পয়েন্ট দেখানো যায়? দেখুন এই যে ট্রায়াঙ্গেলটা সিডিজি, সিডিজি সিডিজি, এই ট্রায়াঙ্গেলে E is the midpoint of DC, E তো DC এর মিড পয়েন্ট বলে দিয়েছে given, and EB is parallel to DG, EB এর সাথে DG প্যারালাল, এটাও given বলে দিয়েছে। মিড পয়েন্ট থিওরেম পড়ে থাকলে এটা বলাই আছে যে একটা ট্রায়াঙ্গেলে যখন একটা সাইডের মিড পয়েন্ট থেকে একটা লাইন এই থার্ড লাইনের প্যারালাল যাবে তখন ওটা আরেকটা সাইডের মিড পয়েন্টেই রিচ করবে। মানে যদি এইটা মিড পয়েন্ট হয় আর এই লাইনটা আর এই লাইনটা প্যারালাল হয়, তার মানে এই বিটাও মিড পয়েন্ট অ্যাকর্ডিং টু মিড পয়েন্ট থিওরেম। দেয়ারফর আমি বলতেই পারি যে বি ইজ দ্য midpoint of CG। আমার সমস্যা ছিল মানে বি কে কি করে মিড পয়েন্ট দেখানো যায়, দেখিয়ে দিলাম। তাহলে বি যদি সিজির মিড পয়েন্ট হয়ে যায়, এরপর আমি বলতেই পারি যে therefore BC equals to BG, which implies that BC equals to half GC, but কিন্তু এটা তো একটা প্যারালোগ্রাম, AD equals to BC তো হবেই, সিন্স এটা একটা প্যারালোগ্রাম আছে। therefore BC এর জায়গায় AD বসিয়ে দিচ্ছি, AD equals to half GC, hence proved। তাহলে এইভাবে রাইডারটা প্রুভড হলো। তাহলে কিভাবে অ্যাপ্রোচটা করলাম, প্রুফ দেখলাম এইটা হাফ জিসি বলতে বলেছে, হাফ জিসি মানে আমি বুঝলাম নিশ্চয়ই এটাকে মিড পয়েন্ট দেখাতে হবে, কারণ এডির সাথে তো বিসি লিঙ্ক করে। এবার বিসিকে যদি হাফ জিসি দেখাতে হয় তাহলে বিকে মিড পয়েন্ট দেখাতে হবে। সেইভাবে অ্যাপ্রোচ করে আমি কিন্তু বিটাকে মিড পয়েন্ট দেখিয়ে দিলাম। হ্যাঁ, পরীক্ষার হলে তো সময় থাকবে না ভাবার, সেই কারণেই যখন স্যার বা ম্যাডাম বা কোচিং ক্লাসেস বা প্রাইভেট টিউটার যে করাচ্ছে সেই সময় হোমওয়ার্ক যখন দিচ্ছেন, উনি যখন বোঝাচ্ছেন, সময় নিয়ে কিছু সামস করতে হবে, ভাবতে শিখতে হবে, অ্যাপ্রোচ করতে জানতে হবে। এরকমভাবে প্র্যাকটিস করে করতে করতে এক্সাম হলে বেশিরভাগ তো চেনা পড়েই যায়,
সামসগুলো। যদি অচেনা থাকে তাহলে সেটা অ্যাপ্রোচ করা যেতেই পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রে সাকসেসফুল হয়ে যাবে। এবার আমি যাব ট্রিগোনোমেট্রির একটা সামে। ট্রিগোনোমেট্রির সামটা এরকম, এবি একটা বিল্ডিং, এটা সারফেস। তো একটা ছেলে সি পয়েন্টে দাঁড়িয়ে আছে, সি পয়েন্টে দাঁড়িয়ে ও এ পয়েন্টের দিকে তাকিয়ে আছে, মানে ওর অ্যাঙ্গেল অফ ইলেভেশনটাকে আমি আলফা বলছি। আর ও সাপোজ 4 মিটার দূরে দাঁড়িয়ে আছে বিল্ডিং থেকে। এবার ওর ইচ্ছা হয়েছে আর একটু পিছিয়ে যাবে, ও চলে গেল ডি পয়েন্টে। এখনো এখান থেকে বিল্ডিংটাকে দেখছে, বিটা পয়েন্টে। আর ও পিছিয়েছে আরো 3 মিটার। আমার কোয়েশ্চেন হচ্ছে বিল্ডিং এর হাইট কত? এটাও বলে দেওয়া আছে আলফা এন্ড বিটা আর কমপ্লিমেন্টারি। তাহলে এখানে কি কি বলে দেওয়া থাকলো? এবি একটা বিল্ডিং, একটা ছেলে সি পয়েন্টে দাঁড়িয়ে এতে দেখছে, অ্যাঙ্গেল অফ ইলেভেশন আলফা, সি থেকে বি এর ডিস্টেন্স 4 মিটার, সে 3 মিটার পিছিয়ে গেল, চলে গেল ডি পয়েন্টে, সেখান থেকে দাঁড়িয়ে এই পয়েন্টে দেখছে, সেটা অ্যাঙ্গেল হচ্ছে অ্যাঙ্গেল অফ ইলেভেশন বিটা। আলফা অ্যান্ড বিটার কমপ্লিমেন্টারি বলে দিয়েছে। দরকার হচ্ছে হোয়াট ইজ দ্য হাইট, হাইট বার করতে বলেছে। এবার এখানে তো কোনো 30 ডিগ্রি 40 ডিগ্রি 50 ডিগ্রি 60 ডিগ্রি ওসব তো নেই, আছে আলফা বিটা। আলফা বিটার মধ্যে লিঙ্ক হচ্ছে দে আর কমপ্লিমেন্টারি। কমপ্লিমেন্টারি মানে আলফা প্লাস বিটা হচ্ছে 90 ডিগ্রি, মানে বিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা। আমি এরকম লিখতেই পারি কি আলফা ইকুয়ালস টু 90 মাইনাস বিটা, কোনো ব্যাপার না। দুটো ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি, এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দুটো দেখতে পাচ্ছি। ট্রিগোনোমেট্রিতে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলই বেশিরভাগ ডিল করা হয়। তো ট্রায়াঙ্গেল এবিসিতে আমি দেখতে পাচ্ছি আমাকে হাইট বার করতে হবে, আমাকে প্রোভাইড করা হয়েছে বিসি। আলফার উল্টো দিকে এবি আছে, মানে এইটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার, আর বিসি যেটা বেস যেটা। তো পারপেন্ডিকুলার আর বেসকে লিঙ্ক করে কোন রেশিওটা, কোন ট্রিগোনোমেট্রিক্যাল রেশিও পারপেন্ডিকুলার আর বেসকে লিঙ্ক করে? সেটা হলো ট্যান। তো ট্যান আলফা ইকুয়ালস টু পারপেন্ডিকুলার বাই বেস এইচ বাই বিসি, মানে 4 হয়ে গেল। এবার যদি এই ট্রায়াঙ্গেলটা বলি, ট্রায়াঙ্গেল এ ডি বি বা এবিডি, একই জিনিস, এবিডি এডিবি। এই ট্রায়াঙ্গেলেও সেই বেসটা আর পারপেন্ডিকুলারটা লিঙ্ক করছে ট্যান বিটা। পারপেন্ডিকুলার হচ্ছে এইচ, বেস হচ্ছে এত বড় বিডি। বিডি মানে কি 3 + 4, 7। এবারে এই জিনিসটা চোখে পড়বে, বিটা ইকুয়ালস টু 90 মাইনাস আলফা। তো আমি কি করবো, বিটার জায়গায় 90 মাইনাস আলফা বসিয়ে দেবো, এইচ বাই 7 হয়ে গেল। আমার এই ছবিটার দরকার নেই। তো
tan 90 মাইনাস আলফা মানে হচ্ছে সাইনের কমপ্লিমেন্টারি কস, সেকের কোসেক, ট্যানের কট। তো এটা হয়ে গেল কট আলফা, দ্যাট ইজ ইকুয়ালস টু h/7. Now all of you know that cot alpha, most of you know that cot alpha equals to 1 by tan alpha equals to h/7. Now tan alpha to h/4, therefore 1 by h/4 equals to h/7. 1 equals to h/7 into h/4, h square by 7 4s are 28. h এর ভ্যালু বার করতে হবে, সামটাই পড়ার হয়েই গেছে, জাস্ট অ্যালজেব্রিক্যাল অ্যাপ্রোচ আর কি, ট্রিগোনোমেট্রিক্যাল হয়ে গেছে। h স্কোয়ার ইকুয়ালস টু 28, h ইকুয়ালস টু √28, 28 মানে 4 ইন্টু 7, 4 এর রুট তো 2 হয়, 7 এর রুট তো হোল নাম্বার বা ন্যাচারাল নাম্বার যাই হোক বেরায় না, তো এটা ভিতরে। তো বিল্ডিংয়ের হাইট 2√7 মিটার। তো এখানে আমি দেখলাম আমাকে হাইট বার করতে হতো, আমার কাছে দুটো বেস ছিল, অ্যাঙ্গেলগুলো কমপ্লিমেন্টারি ছিল। তো ওই অ্যাঙ্গেল যে কমপ্লিমেন্টারি আছে ওই জায়গাটাকে আমি কাজে লাগালাম, আর বেসের সাথে হাইটকে লিঙ্ক করে ট্যান বা তার রেসিপ্রোকাল যে কট সেটা কাজে লাগালাম, সেভাবে সামটা হয়ে গেল। এইবার একটা ফাইনাল একটা সাম করব। সামটা ক্লাস 11 এর সাম, সার্কেল স্ট্রেট লাইন রিলেটেড। একটা সার্কেল আছে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y প্লাস 6 ইকুয়ালস টু 0, আর একটা স্ট্রেট লাইন আছে x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0। এরা ইন্টারসেক্ট করেছে অ্যাট দ্য পয়েন্ট a অ্যান্ড b। একটা লাইন, স্ট্রেট লাইন যদি একটা সার্কেলকে ইন্টারসেক্ট করে সেটা দুটো পয়েন্টেই করে। কোয়েশ্চেন হচ্ছে ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অন ABS ডায়ামিটার। তো এই হচ্ছে সেই সার্কেল, এই যে C1 এই সার্কেলটা, আর এটা হচ্ছে লাইন 1। এটা হচ্ছে C1 সার্কেল, এখানে লাইন 1 ইন্টারসেক্ট করেছে, দেখতেই পাচ্ছি দুটো পয়েন্টে A অ্যান্ড B। আমাকে এটা বার করতে হবে, সেটা হচ্ছে AB কে ডায়ামিটার ধরে যে সার্কেলটা তৈরি হয়েছে তার ইকুয়েশন বার করতে হবে। AB কে ডায়ামিটার ধরে এর ইকুয়েশনটা বার করতে হবে। এবার সার্কেল চ্যাপ্টার ওখানে বলাই আছে একটা সার্কেল আর একটা স্ট্রেট লাইন যখন ইন্টারসেক্ট করে, যে দুটো পয়েন্ট ইন্টারসেক্ট করে সেখান থেকে ফ্যামিলি অফ সার্কেল পাস হয়, ফ্যামিলি অফ সার্কেলস। সেই ফ্যামিলি অফ সার্কেলসকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে, প্লাস কে ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, ইকুয়েশন অফ সার্কেল প্লাস কে ইন্টু ইকুয়েশন অফ স্ট্রেট লাইন। কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে সার্কেলটা এরকম হবে নাকি শেপস অ্যান্ড অল পাল্টাবে। তো তাহলে আমাদেরও একটা আরবিট্রারি সার্কেল পাসিং থ্রু দ্য পয়েন্ট A অ্যান্ড B, তার ইকুয়েশনটা এরকমই হওয়া উচিত। একটা পুরোপুরি ইকুয়েশন আসতো যদি কে এর একটা ভ্যালু থাকতো, আমাদের কে এর ভ্যালুটাই বার করতে হবে। তো এই সার্কেল, এটা তো বেসিক্যালি একটা সার্কেলের ইকুয়েশন তৈরি হলো।
তো ইকুয়েশনটাকে একটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এই ফর্মটায় নিয়ে যাওয়ার চেষ্টা করা যাক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y প্লাস 6 প্লাস kx মাইনাস ky প্লাস k ইকুয়ালস টু 0। একটু অ্যারেঞ্জ করতে হবে এটাকে এবার। ছবিটা মুছবো না, দরকার। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স এর কোএফিসিয়েন্ট যদি কমন নিই, এক্স কে মাইনাস 5, ওয়াই এর যদি কমন নিই মাইনাস ওয়াই মাইনাস ওয়াই 3 প্লাস কে, আর এই কনস্ট্যান্ট 6 প্লাস কে। এই হয়ে গেল সেই সার্কেলের ইকুয়েশন যেটা পাসিং থ্রু দ্য পয়েন্টস অফ ইন্টারসেকশন অফ দ্যাট স্ট্রেট লাইন অ্যান্ড দ্যাট সার্কেল। এবি থেকে পাস করছে অ্যান্ড এবিকে তার ডায়ামিটার হিসাবে ধরেছে। এখন এই সার্কেলটার ডায়ামিটার যদি এবি হয়, এখন এবি তো হচ্ছে ওই স্ট্রেট লাইনটা, ওই এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, এটা তো এবি। তো এই সার্কেলের ডায়ামিটার যদি এবি হয়, তার মানে এই সার্কেলের যে সেন্টার আছে সেই সেন্টারটা এবির উপরে থাকবে, স্যাটিসফাই করবে। তাহলে এই সার্কেলের সেন্টারটা আমাকে বার করতে হবে এখন। তার জন্য একে কম্পেয়ার করতে হবে জেনারেল ইকুয়েশন অফ সার্কেলের সাথে। জেনারেল ইকুয়েশন অফ সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এটা জেনারেল ইকুয়েশন অফ সার্কেল। তাহলে কম্পেয়ার করি, x এর কোএফিসিয়েন্ট 2g ইকুয়ালস টু k minus 5 and y এর কোএফিসিয়েন্ট 2f ইকুয়ালস টু minus 3 plus k হয়ে গেল। এবারে g equals to k minus 5 by 2 and f equals to minus 3 plus k by 2। এবার সেন্টার যেটা হয়, সেন্টারের কোঅর্ডিনেটটা এরকমই হয় সার্কেলে, মাইনাস জি মাইনাস এফ, মানে মাইনাস জি মানে এটা তো 5 মাইনাস কে হয়ে যাবে বাই 2, আর মাইনাস এফ মানে 3 প্লাস কে বাই 2 হয়ে যাবে। এটাই সেন্টার। আর সে যদি ওই এবি কে ডায়ামিটার হিসাবে সার্কেলটা হয়, তার মানে এই সেন্টারটা ওই ডায়ামিটারের উপরে আছে, মানে এক্স মাইনাস ওয়াই প্লাস 1 এর উপরে আছে, মানে এই দুটো পয়েন্ট এর মধ্যে আছে। তাহলে প্লেস করি, এক্স এর জায়গায় 5 মাইনাস কে বাই 2, ওয়াই মানে 3 প্লাস কে বাই 2 প্লাস 1 ইকুয়ালস টু 0। এলসিএম নিলে পরে 5 মাইনাস কে মাইনাস 3 মাইনাস কে প্লাস 2 ইকুয়ালস টু 0, 5 minus 3 2 plus 2 4 minus 2k equals to 0, মানে k equals to 2, k এর ভ্যালু 2। এই একটাই k এর ভ্যালু দরকার ছিল আমার ওই সার্কুলার ইকুয়েশনটা বার করার জন্য, সেটা এসে গেল, k এর ভ্যালুটা আমার এসে গেল 2। তাহলে আমার সার্কুলার ইকুয়েশনটা তখন আমি যেটা লিখেছিলাম সেটা ছিল x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y প্লাস 6 প্লাস k ইন্টু x মাইনাস y প্লাস 1 ইকুয়ালস টু 0।
এবার এই কে এর যে ভ্যালু 2 ওটা এইখানটা বসিয়ে দিলে ইকুয়েশন চলে আসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3y প্লাস 6 প্লাস 2 ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0। সলভ করা যাক। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2y মাইনাস 3y মাইনাস 5y প্লাস 8 ইকুয়ালস টু 0। এটা আমাদের সেই রিকোয়ার্ড ইকুয়েশন অফ দ্য সার্কেল, যেটা নাকি ওই এ বি কে ডায়ামিটার ধরে তৈরি হয়েছে। তো এইভাবেই অঙ্কটা হয়ে গেল। ঠিক আছে, তো 3টে অঙ্ক করলাম, 3টে প্রবলেম সামস, 3 ধরনের। কিভাবে করা যেতে পারে, আনসারটা বার করতে গেলে কি চাই, সেটা বার করতে গেলে তার জন্য কি চাই, এভাবে কিছু ব্যাক থেকে এসে কিছু ফ্রন্ট থেকে আস্তে 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 এগিয়ে গিয়ে, সব সময়ের একই অ্যাপ্রোচ হয় না, আলাদা অ্যাপ্রোচ হয়। শুধু ভাবতে জানতে হয়। ভাবতে জানলে টিচার্সরা যখন কোচিংয়ে, টিউশনসে, প্রাইভেট টিউটার বা স্কুলে বা অনলাইনে যারা পড়াশোনা করে, টিচার্সরা যখন যেটা বলছে সেটা মন দিয়ে শুনতে হবে, কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। ওই যে সার্কেলের যে ইকুয়েশনটা ছিল ওটার সেন্টার মাইনাস জি মাইনাস এফ হয়, এটা না জানলে তো সামটা হতো না, তাই না? তো ম্যাথামেটিক্স এরকমও টাফ নেই, অত ইজিও নেই, কিন্তু করা যায়, ইম্পসিবল তো না। সবাই যখন করছে আমরা কেন পারবো না? ম্যাথামেটিশিয়ান তো কম না, অনেক ম্যাথামেটিশিয়ান আছে। তো ম্যাথামেটিক্সটা করার চেষ্টা করবে, ভাবার চেষ্টা করবে, এবং পরীক্ষার কয়েকদিন আগে না বসে সারা বছর যদি এরকম ভেবে ভেবে করা যায়, একটু সময় নিয়ে প্রথম দিকে, দেখবে ম্যাথামেটিক্সের ভয় কেটে গেছে কিছুটা হলেও, এবং কিছুটা হলেও ম্যাথস করতে পারছো, ভালো লাগছে। সাবজেক্টটা খারাপ না, সাবজেক্টটা এমনিতে খুবই ভালো, এবং সাবজেক্টে যে কতটা ইম্পর্ট্যান্ট সেটা তো বলার কোনো প্রয়োজনই নেই। সেটা ম্যাথামেটিক্সের ভালো টিচার খোঁজা এবং দূরে দূরে ম্যাথামেটিক্স পড়তে যাওয়া, অনেক বেশি ফিস পে করা, সেখান থেকেই বোঝা যায় সাবজেক্টের ইম্পর্টেন্স কেমন। এরপরের দিন কোনো একটা টপিক নিয়ে ডিসকাস করব। আজকে এখানেই শেষ করলাম। ভিডিওতে কোনো সমস্যা, মানে ভিডিওটা কোনো রকম কোনো প্রবলেম থাকলে, আমি তো ফার্স্ট টাইম ভিডিও, আমার এগুলোর অভ্যেস নেই, তো ভুলভ্রান্তি থাকলে ক্ষমা করে দেবেন।